আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। কালকে সবক দেওয়া ছিল কুরআন মাজিদের থামা না থামা চিহ্ন সমূহ কালকে পড়া দেওয়া ছিল, তাই তো? জি জি। জি, আজকে ইনশাআল্লাহ পড়া দেওয়া হবে মাখরাজ। ঠিক আছে। আমরা মাখরাজ। তো আমরা তো প্রত্যেকটি অক্ষর পড়েছি, তাই না মোস্তফা ভাই? জি জি জি। কিন্তু প্রত্যেকটি অক্ষর কোন অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেটা তো জানতে হবে, তাই না? জি যেমন আলিফ কোথা থেকে উচ্চারণ হবে, জিম কোথা থেকে উচ্চারণ হবে, দাল কোথা থেকে উচ্চারণ হবে, এই সমস্ত অক্ষরগুলো কোথা থেকে উচ্চারণ হবে সেটা সবাইকে জানা জরুরি। না হলে উচ্চারণ সঠিক না হলে কিন্তু পড়াটা সঠিক হবে না, সহি হবে না, তাই না? জি। তাহলে দেখেন, মাখরাজ পড়া শুরু হচ্ছে। মাখরাজের বর্ণনা সকলে আমার দিকে ধ্যান দেবেন, ঠিক আছে? জি মাখরাজ গুলো শুধু একবার বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। যে কোনো অক্ষরের মাখরাজ, মাখরাজ মানে কি? উচ্চারণ স্থল জানার সহজ নিয়ম হলো, দেখেন আমি প্রথমে আপনাকে বলে দিই, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা অক্ষরের মাখরাজ অর্থাৎ উচ্চারণের জায়গাটা সঠিকভাবে জানার জন্য একটা টিক্স আছে, একটা শর্টকাট রাস্তা আছে, শর্টকাট রাস্তা আছে, বুঝলেন? একটা শর্টকাট পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা বলছে এখানে, দেখেন। যে কোনো মাখরাজের, যে কোনো অক্ষরের মাখরাজ অর্থাৎ উচ্চারণ স্থল জানার সহজ নিয়ম হলো বর্ণকে সাকিন করে, বর্ণকে সাকিন করেন, বর্ণকে সাকিন করেন মানে কোনটা? যেই অক্ষরের উচ্চারণটা জানতে যাচ্ছেন, যেই অক্ষরের মাখরাজটা জানতে যাচ্ছেন, বুঝতে পারছেন? জি। সেই অক্ষরকে প্রথমে সাকিন করবেন, সাকিন করে তার প্রথমে একটা হামজা লাগিয়ে, একটা হামজা লাগান। যে অক্ষরের মাকড়াসটা জানতে চাচ্ছেন সেই অক্ষরের প্রথমে একটা সাকিন লাগালেন। হুম। ক্লিয়ার? সাকিন জি। লাগানোর পরে, সেই অক্ষরে সাকিন লাগানোর পরে সেই অক্ষরের আগে একটা হামজা আনেন। কি আনেন? হামজা। হামজা। ঠিক আছে। হুম। এবং হামজা, হামজা আনার পরে কি বলছে দেখেন, হ্যাঁ। হামজা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে আওয়াজ কোথায় গিয়ে থামছে। হামজার উপরে একটা জাবার লাগান, কিংবা একটা জের লাগান, কিংবা একটা পেশ লাগান, লাগিয়ে চেক করে দেখেন আওয়াজটা কোথায় গিয়ে থামছে। আবার বলছি, দেখেন, বর্ণকে সাকিন করে তার প্রথমে একটা হামজা লাগিয়ে লক্ষ্য করতে হবে যে আওয়াজ কোথায় গিয়ে থামছে। পরে করবো। যেখানে থামবে ওই অংশটা সেই অক্ষরের মাখরাজ হ্যাঁ, হবে। আর যদি ফোন করে বলবি আমার আমার দিকে না করেনি। হ্যাঁ। যেমন এই অক্ষরগুলোর দিকে লক্ষ্য করেন, পায়ের উপরে হ্যাঁ, জি সাকিন আছে, তাই না? পায়ের উপরে কি আছে? জি। সাকিন আছে। সাকিন আছে। আচ্ছা, সাকিনওয়ালা অক্ষরের আগে একটা হামজা আনতে বলেছিল, তাই না? জি এই দেখেন, সাকিনওয়ালা অক্ষরের আগে একটা হামজা আছে, জি। হামজার উপরে জাবর আছে, জাবার আছে, পেশ আছে, আর নিচে জেরও বেশ আছে, আছে। তাই না? ফের আছে, হ্যাঁ জি। আচ্ছা, এবার আপনি পড়ে দেখেন তো, হামজা বা জাবাত আব। আব। এই আব হচ্ছে আওয়াজটা কোথায় গিয়ে থামছে? ঠোঁটের ওই জায়গাটা থামছে, তাই না? আব, আব। হ্যাঁ। তাই না? আব, তো হ্যাঁ জি। ওই যেখানে গিয়ে থামছে, আওয়াজটা যেখানে গিয়ে থামছে, ওটাই হলো হ্যাঁ। ওই পায়ের উচ্চারণের জায়গা। বুঝতে পারছেন? জি পায়ের জি উচ্চারণের জায়গা হলো ওটা। তিনটে হারকাত দিয়ে টেস্ট করবেন, একটা জাবর দিয়ে টেস্ট করবেন, একটা পেশ দিয়ে টেস্ট করবেন, একটা জের দিয়ে টেস্ট করবেন। হামজা বা জাবর আব, হামজা বাজের ইব, হামজা বা জি। পেশ উব। একই জায়গায় হচ্ছে তো নাকি? জি, না না, আলাদা আলাদা। জি। আলাদা আলাদা হচ্ছে তো। হ্যাঁ, আওয়াজটা আলাদা হচ্ছে কিন্তু উচ্চারণটা একটাই জায়গা থেকে হচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ। হ্যাঁ। তো উচ্চারণের জায়গাটা মানে আওয়াজের শেষে যে জায়গাটা গিয়ে উচ্চারণটা হচ্ছে ওটাই হচ্ছে উচ্চারণের জায়গা, বুঝতে পারছেন? এই জি। টিক্সটা আপনি সমস্ত অক্ষরের উপরে ব্যবহার করতে পারবেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। সরি, আলিফ তো বাদ, জি। বুঝতে পারছেন? হ্যাঁ। যেমন আপনি ধরেন জিমের মাখরাজটা জানতে চাচ্ছেন, জিমের মাখরাজটা আপনি কি করে জানবেন? হামজা জিম যাবর আজ, আজ। হামজা জিম জের ইজ, ইজ। হামজা জিম পেশ উজ। উজ। পড়েন মাকড়াসটা হামজা কোথায়? জি। আজ। আজ। জিপের জগে আসছে জি।
তাহলে সহজ টিক্সটা জেনে গেলেন। এবারে বিস্তারিত ভাবে আমি বলে দিচ্ছি, শুনে নেন। বুঝতে পারছেন কোন অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হবে, সেটা আমি এবার বিস্তারিত ভাবে বলে দিচ্ছি। ঠিক জি আছে? তাহলে আপনি ওই দুটো বলেছেন আমি আপনার তো শেষে বাদ বললেন না। দেখেন, মাদ, বলে দেওয়ার পরে ওয়াও মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, আলিফ মাদ। জি মাদ, মাদ্দা, ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা। বুঝতে পারছেন? তিনটে মাদ। আর কিছু নেই জি তাহলে আপনি কি বলেন ওয়া ইয়া আলিফ আমি বুঝে নিয়েছি এর উচ্চারণ মুখের ভিতরের খালি অংশ থেকে উচ্চারণ হয়। মুখের ভিতরের খালি অংশ থেকে উচ্চারণ হয়। যেমন ওয়াও, ওয়াও সাকিন ডান দিকে পেশ। দেখেন বা ওয়াও পেশ, বু, বা ওয়াও পেশ কি, বু। বু জিম ইয়াজের জি, জি, ইয়া মাদ্দা, তাই না? জি হ্যাঁ জিম ইয়াজের জি, ওটা ইয়া মাদ্দা। জি আর ধরেন বা ওয়াও পেশ বু, ওটা ওয়াও মাদ্দা। ওয়া মাদ্দা বা আলিফ জাবর বা, এটা আলিফ মাদ্দা। বা আলিফ মাদ্দা এই তিনটে মাদ্দার উচ্চারণ জায়গা কি আপনি খুঁজে পেয়েছেন? পাননি। দেখেন, আপনি পড়ে জি দেখেন, না বা আলিফ জাবর বা, মুখটা একদম, মুখটা আমরা খুলে পড়ছি কিন্তু কোথা থেকে উচ্চারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন না। জি এই না যে তিনটে মাদ্দার উচ্চারণ জায়গা আপনি বুঝতে পারবেন না, কিন্তু এর উচ্চারণের জায়গাটা কোথায় জানেন? এই যে মুখের ভিতরে যে খালি অংশটা, আমাদের মুখের ভিতরে হুম একটা খালি অংশ আছে তো, ওই খালি অংশ থেকে জি আওয়াজটা বার হচ্ছে। বুঝতে পারছেন? খালি অংশ থেকে আওয়াজটা তৈরি হয়ে বার হচ্ছে মুখ থেকে। তো সেই জন্য এই তিনটে মাদ্দা, যেটা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, এই তিনটে মাদ্দার উচ্চারণের জায়গা কোনটা? মুখের ভিতরের খালি অংশ। মুখের ভিতরের খালি অংশটা। খালি অংশ জি। মুখের ভেতরে খালি অংশ মানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, এই যে তিনটি মাদ্দা আছে, এই তিনটি মাদ্দার উচ্চারণ জায়গা কোনটা? মুখের ভিতরের খালি অংশটা। মুখের ভেতরে খালি অংশটা জি, মুখের ভিতরে খালি অংশটা হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দার উচ্চারণের জায়গা। জি এবারে দেখেন, হামজা হা, হামজা হা। হ্যাঁ হামজা চেনেন তো? এই যে হামজা, এই যে ছোট হামজা, জি 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 এই জি হ্যাঁ এই হামজা বলেন। আর আলিফের উপরে জবর থাকলে হামজা, ওই একই হামজাই তো হামজা হয়, তাই না? ওটা হচ্ছে কি আলাদা জি জি রকম। হামজা আর হা, এই দুটো উচ্চারণের জায়গা কোথায় জানেন? এই যে গলা নলিটা আছে না, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই যে গর্ত দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ পুরোটা আছে এইখান দেখেন। থেকে হ্যাঁ, হ্যাঁ এই গর্ত, এই গর্তর ওখান থেকে উচ্চারণ হয় হামজা আর হা। হ্যাঁ জি এখান থেকে বুঝতে পারেন? হুম গর্তর ওখানে আঙুল দিয়ে দেখেন, বুঝতে পারবেন। ওখান থেকে হামজা আর হ্যাঁ হাটা উচ্চারণ হয়। জি জি এখান থেকে আসছে তাই তো এখানে আমি দেখলাম একবার হামজা বাপে খুব এইখানে আসছে বিশাল আমি এখান থেকে, আমি এখানে এটা কি মানে যেরকম লেখা আছে ওরকম লেখা বলে দেবো, নাকি আমি আপনাকে বুঝিয়ে বলে দেবো? বুঝি বলে দিলেই হবে আমি লিখা অত বাংলা পড়া জানি না জি। তাহলে এই হামজা আর হা, এটা কোথা থেকে উচ্চারণ হয়? এই যে কণ্ঠনালীর এই শেষ থেকে উচ্চারণ হয়, যেখানে গর্ত টাইপের আছে, এখান থেকে উচ্চারণ হয় হামজা হা। বুঝতে এসছেন? জি আর তারপর দেখেন আইন হা, হ্যাঁ আইন হা। এই আইন হা, এই মাঝখান থেকে উচ্চারণ, এই যে হার একটা উঁচু নেই, উঁচু মাঝখানে, হ্যাঁ এইখানে হ্যাঁ, ওখান থেকে উচ্চারণ হয় আইন হা, হ্যাঁ আইন হা। বুঝতে পারছেন? জি তারপরে দেখেন গইন খ, গইন খ। এই এই দুটো কথা থেকে উচ্চারণ হয় জানেন? এই উপর থেকে, এখান থেকে, এখান থেকে। এখানে এইখানে একটা মোটা, এইখানে এখানে একটা মোটা মতন আছে দেখেন, মোটা মতন দেখেন, হ্যাঁ হ্যাঁ জি গইন খ। দেখতে পাচ্ছি এখানে আমি এখান থেকে উচ্চারণ হয় গইন খ। এই যে পুরো অংশটা, এই যে তিন ভাগের পুরো অংশ, এই অংশটাকে কি বলা হয় জানেন? হালাক। কি বলা হয়?
হালাক, হালাল, হালাল নয়, হালাক হালাক হালাক, হালাক, হ্যাঁ, কিংবা কণ্ঠনালী, হালাক, এই তিনটে, এই এটাকে দুটোর নাম, এর দু রকম নাম, একটা বলা হয় হালাক, আর একটা নাম হলো কণ্ঠনালী। কি নালী? কণ্ঠনালী। কণ্ঠনালী আর হালাক। ঠিক বলেছি। আচ্ছা, এই 6টি অক্ষর একটু চেনা চেনা মতো লাগছে হয়তো আপনাকে। দেখেন, হামজা হা, আইন হা, ওয়াইন হ। কি করলে? নুন সাকিনের আয়াতের শেষে থামবেন, এখানে যাবার প্রথম নম্বর কায়দা ইজহার, ইজহারে হালকি। হালকি, হ্যাঁ, ইজহারে হালকি ইজারে 6টি হালকি, 6টি অক্ষর মনে পড়ছে? কি কি বলেন তো? হ্যাঁ, যে মনে পড়ছে, এখন আমার মনে নেই, দেখতে হবে একবার। আইন, হামজ- ওখানে এই 6টি অক্ষর আছে, ওখানে এই গইন খ, 6টি অক্ষর আছে, হামজা হা, হ্যাঁ জি, আইন হা, গইন খ। বুঝতে পারছেন? গইন খ, হ্যাঁ, হ্যাঁ, হামজা হা গইন, হ্যাঁ, হামজা হা, আইন হা, গইন খ। ওই গইন 6টি, খ, ওই যে নুন সাকিনের যে কায়দাটা, ওই কায়দার যে 6টি অক্ষর, ওই অক্ষরটাকে বলা হতো হালকি, হুরুফে হালকি বলা হতো, তাই না? জি, হুরুফে হুরুফে হালকি, হুরুফে হালকি কেন বলা হতো এবারে বুঝে আসছে একটু একটু? ওই হ্যাঁ, যে হ্যাঁ জি, হুরুফ বলতে হচ্ছে কি 6টি হুরুফ, 6টি অক্ষরকে বলা হয় হুরুফ, অক্ষরকে বলা হয় জি, হুরুফ। ওই 6টি অক্ষরকে বলা হয় হুরুফে হালকি। হুরুফে হালকি অর্থাৎ এই হালাক, এই যে হালাক, এই হালাকের হুরুফ, এই হালাক থেকে উচ্চারণ হয় বলে ওকে বলা হয় হুরুফে হালকি। ওই হুরুফ গুলো এই হালাক থেকে উচ্চারণ হয়, সেই জন্য ওকে বলা হয় হুরুফে হালকি। হ্যাঁ, মানে ওই নুন সাকিনের প্রথম নম্বর কায়দায় যে 6টি অক্ষর আছে, আর এই যে 6টি অক্ষর বললাম, এ একই। ওখানে যে 6টি অক্ষর, এখানে সেই 6টি অক্ষর। তাহলে এই 6টি অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়? হামজা হা নিচে থেকে এইখান উচ্চারণ থেকে, হয়, নিচে থেকে, হামজা হা নিচে থেকে, যা, হ্যাঁ, নিচে থেকে, আইন আইন হা মাঝখান থেকে, গইন খ উপর থেকে। আচ্ছা, জি, তারপরে কে বলবে? তাহলে ছটা ছটা অক্ষরের 6টা অক্ষর হয়ে গেল, তাই না? জি, এবারে দেখে মাশাআল্লাহ। কবের কফ, মাখরাজ, কব। কফ, এরপরে কে ঠিক আছে, বলবে? কবের মাখরাজ কোথা থেকে এবার উচ্চারণ হবে, এবার শুনে রাখেন। দেখেন, একদার থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, তাই না? এদিক থেকে মাখরাজ উচ্চারণ হয়ে 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 এই পর্যন্ত উঠলো, তাই না? কফ, হ্যাঁ জি, এবারে কবের মাখরাজ কোথা থেকে উচ্চারণ হচ্ছে বলছি শোনে। এখান থেকে জীব শুরু, এখান থেকে কি জীবের গড়াটা এখান থেকে শুরু হয়েছে, তাই না? জি, এই যে জীব, এটা তো জীবের আগা, এটা কি জীবের আগা? হুম, জীবের গড়াটা কোথায় বলুন তো? এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, তাই না? এই যে মোটা মতন আছে হ্যাঁ জি, দেখেন। এইখানে, তাহলে এই পর্যন্ত যখন মাখরাজ হয়ে গেছে অলরেডি, মাখরাজ এখান থেকে হয়ে হয়ে এই পর্যন্ত চলে এসেছে, তাই না? এবার এখান থেকে মাখরাজ আরো আসছে। জি, এই কফ যে দেখতে পাচ্ছেন, কফ, এই কফের মাখরাজটা হলো জীবের গড়া, জীবের গড়া, এই যে জীব, জীবের গোড়া, গড়া, জীবের গড়া জিভের কোথায়? গোড়া, ভেতরে, তাই না? জি, ওই জীবের গড়াটা, আর ওই ওই ওই- ওর উপরে যে আলটাগ্রা নেই, ওর উপরে যে তাল নেই উপরে, হ্যাঁ, এই উপরেটা কি বলেন? এই গালের উপরের সাইডটা, জি, ওটা পরে ওটা জানি না আমি ঠিক, ওটাকে কি বলেন আপনারা? আমরা কিছু বলি না, কিন্তু তো ওটা জিভের উপরে বলি আমরা। এটা কে বলবে বলেন? তো ওই জীবের, জীবের গড়া, এই ধরুন জীব, জীবের এই গড়া, এই গড়ার ওই উপরেরটা লাগবে, এরকম লাগবে, বুঝতে পারছেন? এরকম ডাইরেক্ট গিয়ে এরকম লাগবে, বুঝতে পারছেন? লাগিয়ে উচ্চারণ হবে কফ। কফ, ঠিক আছে, কফ। দেখেন, আপনি পড়ে দেখেন, হামজা কফ জবর আপ, হামজা কফ জের ইক, কফ, হামজা কফ পেশ উক। দেখেন, আপ, ইক, উক। জিভে যে তালুতে লাগবে, ওই জীবের গড়াটা আর ওর উপরে এরকম তালুর সঙ্গে গিয়ে লাগবে, দেখেন। হ্যাঁ জি লাগবে, তাহলে ওই কফটা উচ্চারণ হবে ওখান থেকে, জীবের গড়া আর তার উপরের সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে কফ। কফ, এবারে দেখেন কাপ, এবারে কি কাপ, এই কাপ, কফ, কাপের উচ্চারণটা কোথা থেকে হবে বলছি শোনেন। জীবের গলা থেকে কফ উচ্চারণ হচ্ছে কফ, তাই না? জীবের গলা থেকে একটু সরে এসে উপরের সঙ্গে লেগে উচ্চারণ হবে কাপ। জীবের গলা থেকে উপরে লেগে উচ্চারণ হবে কফ, এই জি, কফটা, কফ কফ। এই কফ, জীবের গলা থেকে আরেকটু সামনের দিকে সরে এসে, সামনের দিকে সরে এসে ওই করে উপরে এসে, তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে কাপ। কি হবে? কাপ। কাপ, কাপ, তাহলে কফ আর কাপের মাকড়াসটা বুঝতে পেরেছেন? জি, জি। এই পর্যন্ত মাখরাজ আজকে পড়া দেওয়া থাকবে ইনশাআল্লাহ, তারপরের দিন শেষ করে দেবো।
না, আরেকটু দিই, আরেকটু দিই। বুঝতে পেরেছেন কি বললাম? তাহলে কাপের মাকাসটা বুঝতে পেরেছেন, জিভের গলা থেকে একটু সামনে সরে এসে, তাই না? জি। ওই পর্যন্ত ওখান থেকে উচ্চারণ হবে কি? কাপ। জিভের গলা কাপ। থেকে উচ্চারণ হবে কপ, আর জিভের গলা থেকে একটু আর সরে এসে উচ্চারণ হবে কাপ। বুঝে এসছে? কাপ। আরেকবার জি। বলেন। তারপরে দেখে এবারে এবারে আসছে তিনটে অক্ষর একসঙ্গে এক জায়গা থেকে উচ্চারণ হবে, তিনটে অক্ষর। কি কি দেখেন? জিম, শিন আর ইয়া। জিম, শিন, ইয়া। ইয়া। জিম, শিন, ইয়া। ইয়া। এই জিম, শিন, ইয়াটা কোথা থেকে উচ্চারণ হবে বলছি শোনেন। এই ধরুন জিভ, তাই না? ঠিক আছে, বলেন। জিভের গলা থেকে তাহলে কোন অক্ষর উচ্চারণ হলো? গলা থেকে কফ। যখন উনি পারবে, ক। তখন বলবেন। গলা থেকে একটু সরে এসে কোন অক্ষর উচ্চারণ হলো? কাপ। কাপ। এবারে জিভের মাঝখানটা, জিভের মাঝখান, বুঝতে পারছেন? এই হলো জিভের জি। মাঝখান। এই জিভের মাঝখান থেকে তিনটে অক্ষর উচ্চারণ হবে, জিম, শিন, ইয়া। এই জিভের মাঝখান আর ওই সেই উপরে উপরে গিয়ে লাগবে। এখান থেকে কটা উচ্চারণ হবে? কটা অক্ষর উচ্চারণ জিম হবে? সিন ইয়া। জিম আর সিন বলতে ইয়া। পারবেন না, হয়নি তিনটে বলে অক্ষর ব্যাস। উচ্চারণ হবে, জিম, শিন, ইয়া। হ্যাঁ। জি। জিম আর বলছে সিন ইয়া। হয়নি, চুপ করে গেছে, আর কোনো কথা নয়। হয়ে গেল? যখন যা বলবো হয়নি, তাহলে এখান থেকে শুরু করে, গলার এখান থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত কি কি উচ্চারণ হবে সেইটা আমি আজকে পড়া দিলাম আপনার। এই পর্যন্ত পড়া দেওয়া থাকে বাস। বুঝে এসছে? জি। জি। এই পর্যন্ত বাস শুধু পড়া দেওয়া মানে থাকবে। এই পড়াটা কালকে আবার আমার কাছ থেকে আপনি নেবেন, তাই তো? ইয়েস, কোনখান থেকে কি আছে? হ্যাঁ। ইয়েস। তা আরেকবার বলে দেন, প্রথম থেকে আরেকবার বলে দেন। আচ্ছা বলছি শোনেন, আপনি শুরু আলিফ করছেন। মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, এই তিনটে হ্যাঁ জি। মাদ্দার উচ্চারণ হলো মুখের খালি অংশ। মুখে খালি অংশ। হ্যাঁ, ইয়া মুখের মাদ্দা, ভিতরে ওয়া মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা। মুখের ভিতরে খালি অংশ থেকে উচ্চারণ হবে। বুঝে এসছে? জি। জি। তারপরে আসছে হামজা হা, আইন হা, গইন হ। ওয়াইন খ। হ্যাঁ। হামজা হা যেটা প্রথম আসছে সেইটা শেষে থেকে উচ্চারণ হ্যাঁ। হবে। যেটা প্রথম, শেষে। হামজা হ্যাঁ। হাটা শেষ থেকে, প্রথমটা উচ্চারণ শেষে। হবে শেষে থেকে। হ্যাঁ। আইন হা মাঝখান থেকে, মাঝখান থেকে। হ্যাঁ। ওয়াইন হ শেষে বলছেন কিন্তু হবে উপর থেকে। কোথা থেকে? ওপর থেকে। তাহলে ওয়াইন। এই যে লাইনটা আছে, এই লাইনটা ফলো করবেন। এই জি। হামজা হা প্রথমে আছে, এই হামজা হা, তারপর আছে আইন হা, তারপর আছে গইন হা, তাই না? এটা উল্টে দেন, জি। উল্টে দেন, ধরে উল্টে দেন, দিলে জি। কোনটা কোথা থেকে উচ্চারণ হবে বুঝতে পারবেন। হামজা হ্যাঁ। হাটা নিচে থেকে উচ্চারণ হবে, আইন হা মাঝখান থেকে, গইন খা উপর থেকে। ঠিক আছে? বুঝে এসছে? আইন হাটা জিভের মাঝখান থেকে না জি? এই 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 শক্ত জায়গাটা থেকে, গলার মাঝখান থেকে, গলার মাঝখান থেকে। হ্যাঁ জি, গলার মাঝখান থেকে আইন হাটা আসবে, আর গইন খাওয়াটা উপর থেকে আসবে। গইন খাটা উপর থেকে, হ্যাঁ। আর হাম হামজা হা। নিচে থেকে। বুঝে এসছে? হ্যাঁ জি। এবারে দেখেন কফ। হ্যাঁ। কফের জি। মাকড়াস কোথা থেকে? জিভের গলা থেকে। জিভের শেষে। জিভের গোড়া থেকে। জিভের গলার ওই উপরে, বুঝতে পারছেন? ওপরে। হ্যাঁ, তালুর উপরে। জিভের তালুর উপরে শেষে। মানে কফের মাকড়াস জিভের গলা থেকে একটু সরে এসে ওই তালুর উপরে, বুঝতে পারছেন? তালুর উপরে, হ্যাঁ, জিভে থেকে একটু সরে এসে তালুর উপরে। তারপরে হলো জিভের মাঝখান। জিভের মাঝখান আর জিভের তার মাঝ। ওই উপর তালুর উপরে লাগিয়ে উচ্চারণ হবে জিম, শিন আর ইয়া। জিম, শিন, ইয়া। সিনিয়া। বুঝে এসছে? ঠিক আছে সহজ জি। আছে, আজকে পড়াটা সহজ আছে, কালকের একটু কঠিন হবে। আর আজকে একটু সহজ আছে। হ্যাঁ, আজকে আজকে একটু সহজ আছে সেটাই। বাকি অক্ষরগুলো কালকে দেবো। ওই জন্য আজকে একটু সহজ আছে, প্রথম দিন একটুখানি গড়পড়িয়ে না যায়, ওই জন্য অল্প দিলাম। জি জি। বাবুর ভাই আজকে কোনো কথা বলছে না, মাইক ক্যামেরা বন্ধ করে চুপ করে আছে, কি ব্যাপার? ধরে রাখেননি। হ্যাঁ, কারণ আমি আমি ছোটবেলায় শিখেছি, আমি ভুলে গেছি বলে। এখানে লাইনে বাবুর ভাই আছে, আমি দেখতে পাচ্ছি। সব অফ আছে ওনার। বাবুর ভাই আছে, আমি বলছি তো। তো চলেন পিছনের পড়াটা দেন। জি। পিছনের পড়াটা সত্যি কথা বলতে ধরার মতন কিছু নেই।
জি। আচ্ছা বলেন তো, এখানে আপনার ধরলেও আপনারা বলতে পারবেন না, আমার যতটুকু বিশ্বাস ধরলেও বলতে পারবেন না, তো স্বাভাবিক বলেন জিনিস। একবার শুনি, জি? একবার বলেন শুনি, বুঝলাম না। একটু বলেন আমি শুনি, ধরতে পারি কি পারি না দেখি। না, মুখস্থ হয়েছে? জি একটু বলেন, হ্যাঁ মুখস্থ ইনশাল্লাহ একটু তা হয়েছে। বলেন, মিমের চিহ্নটা কি হবে? মিমের চিহ্ন আসলে কি হবে? মিমের চিহ্ন, আমাদের যেখানে মিমের চিহ্ন থাকবে সেখানে স্টপ করতেই হবে আমাদেরকে, মানে কোরআনে পড়তে পড়তে সেখানে দাঁড়িয়ে যাবো। মিমের চিহ্ন হয় না কি করবে? মানে কোরআনে আয়াত পড়তে পড়তে যদি মিম চিহ্ন থাকছে সেখানে দাঁড়াবো। অবশ্যই থামতে হবে, তাই না? জি অবশ্যই থামবো সেখানে। জিম আর ত আসলে, জিম আর ত আসলে জিম আর ত যদি আসে সেখানে আমরা দাঁড়াইলেও হবে, আর না দাঁড়াইলে পরে চলে গেলেও যাওয়া হবে। লামের চিহ্ন আসলে, লামের, লামের অক্ষর যদি আসে পড়তে পড়তে কোরআনের আয়াতে যদি লামের অক্ষর আসে সেখানে দাঁড়ানো যাবে না। না থামা উচিত, না থামা উচিত, বুঝতে পারছেন? হ্যাঁ জি, না থামা উচিত, হ্যাঁ জি না থামা উচিত। ওয়াক, সোয়াদ বা সলা, এই চিহ্নগুলো আসলে, এই চিহ্নগুলো এই চিহ্নগুলো এলে এইখানে দাঁড়ানো আমাদের চলে, মানে পরে চলে যেতে হবে। থামা ভালো। না এই থামা ভালো। এই সাতটা বা ওয়াকফ এইগুলো আসলে কি হবে? মানে এখানে এমনই পড়তে পড়তে মানে পড়াটা আমার মুখে আটকে যাবে কিন্তু নিঃশ্বাস বন্ধ বন্ধ হবে। আওয়াজটা বন্ধ হবে কিন্তু নিঃশ্বাসটা ছাড়া যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ আওয়াজটা বন্ধ হবে, নিঃশ্বাসটা ছাড়া যাবে না। এই চিহ্নটাকে কি বলা হয়, এই চিহ্নটাকে? এইখানে তো কোরআনের আয়াতে, এখানে তো মানে আমাদের মানে একটা সূরার আয়াতে শেষ, মানে শেষ আয়াতের এইটা। এই চিহ্নটাকে বলা হয়। জি এটা কি বলা হয়? হরফ। বলে না এক আয়াত, কোরআন শরীফের এক আয়াত, দু আয়াত, তিন হ্যাঁ আয়াত, এটা আয়াত, হ্যাঁ এটা এটা আয়াতের আয়াতের চিহ্ন। চিহ্ন, আয়াত। জি এটা আয়াতের চিহ্ন। মাশাআল্লাহ, পড়া দেওয়া হয়ে গেল, নেওয়া হয়ে গেল। তো বাবু ভাই, আপনি কি তাহলে, বুঝলাম না বাবু ভাই। বাবুল ভাই, আজকে তো বাবুল ভাই খুব ব্যস্ত, ওই জন্য শুধু নাম নাম ক্লাসে জয়েন করি আর ফোনটা রেখে পেয়ে গেছে। আচ্ছা হুম। ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে তাহলে পড়াটা করে আসুন বাবু, এই যে মোস্তফা ভাই। হ্যাঁ হ্যাঁ জি অবশ্যই এই পড়াটা তো করতেই হবে আমাদের। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।